আলোচনার এই জায়গাটাতে আমি প্রফেসর আজম ভাইয়ের কাছে যাব, সেই জায়গাটার একটু খোলাসা করে দেবেন। একটা হলো ভাষা বাস্তবতা নির্মাণ করে কিনা, বাস্তবতা ভাষার সম্পর্ক কেমন, এবং সেটার মধ্য দিয়ে রাজনীতি কিভাবে তৈরি হতে পারে। প্লিজ। ধন্যবাদ। আলাপটা যেই জায়গায় আছে সেটা আসলে ওই ভাষা বাস্তবতা তৈরি করছে এবং তার মধ্যে আমরা আসলে জীবনযাপন করছি, সেই জায়গায় আছে। এবং ভাষার তত্ত্ব তো আসলে তাই বলে, এটা গত 50, 60, 70, 80 বা 100 বছর ধরে লোকে তো এটা আর বলছে না যে আমরা কোনো বাস্তবতাকে ভাষার মধ্য দিয়ে প্রকাশ করি, বরং উল্টো লোকে বলছে বা ভাষাকে এইভাবেই দেখা হচ্ছে যে আসলে ভাষাটাই তো বাস্তবতা তৈরি করে, অথবা ভাষাই বাস্তবতা। তার মানে আমরা ভাষার মধ্যে বসবাস করি এবং আমরা পৃথিবীর সঙ্গে সম্পর্কিত হই কিংবা অন্য মানুষের সঙ্গে সম্পর্কিত হই। আমাদের যে কসমোলজিক্যাল যে সেন্স কিংবা আমাদের যে সামাজিক যে অনুভূতি, এটা তো আসলে ভাষারই নির্মাণ, এবং সেটা আমরা আসলে জন্ম এবং বেড়ে ওঠার মধ্য দিয়ে অর্জন করি এবং আনকনশাসলি অর্জন করি। আমি যে কথাটার উপর জোর দিতে চাই সেটা হলো এই যে ভাষার মধ্যে আমাদের অস্তিত্ব আবিষ্কার বা ভাষার মধ্যে নিজেদেরকে পাওয়া, আনকনশাসলি পাওয়া। আমরা ভাবি না যে আসলে আমরা ভাষার সূত্রেই আসলে এই পৃথিবীর সঙ্গে পরিচিত হচ্ছি। আমাদের অভিজ্ঞতা মানে আসলে ভাষার মধ্য দিয়ে পাওয়া, ভাষাকে পাওয়া। এটাকে আমরা বলতে পারি, বা আমি বলতে চাই একটা অ্যানালিটিক্যাল ক্যাটাগরি হিসেবে, যে এটা হলো একটা প্রাকৃতিক অবস্থা। এটা মানুষের ঠিক অস্তিত্বেরই অংশ। কিন্তু মানুষ ঠিক প্রাকৃতিক পরিচয় মানুষের চূড়ান্ত পরিচয় নয়, এটা মানুষের প্রাথমিক পরিচয় মাত্র। পুরনো প্রকৃতি বনাম সংস্কৃতি এরকম যে একটা বাইনারি আছে, যদি সেটাকে আমি চূড়ান্তভাবে গুরুত্ব নাও দিই, কিন্তু এটা বলা যাবে যে মানুষ তো আসলে একটা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করে কিংবা একটা নতুন স্তরে নেয়। ফলে মানুষ যেই আনকনশাস ভাষা বাস্তবতার মধ্যে বসবাস করে, সে তার মধ্যে নানান ধরনের কনশাস বা সচেতন পরত আস্তে আস্তে যোগ করে। এটা মানুষের বৈশিষ্ট্য। সে কি করে? সে ব্যাখ্যা বিশ্লেষণ করে। একটা হলো জীবন যাপন করা, আরেকটা হলো সে উটো থেকে খানিকটা সরে এসে একটু দূরত্বে দাঁড়িয়ে সে একটা বাস্তবতাকে ব্যাখ্যা বিশ্লেষণ করছে। ওই যে ব্যাখ্যা বিশ্লেষণ করছে সেটা আবার একইভাবে ভাষা তৈরি করছে, নতুন ভাষা তৈরি করছে, সেটা আবার সংক্রামিত হচ্ছে। এইটা হলো মানুষের আসলে, যেটাকে আমরা বলি এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতার মধ্য দিয়ে আস্তে আস্তে অগ্রসর হওয়া। এটা হলো মানুষের সেই প্রক্রিয়া। মানুষের এই যে নতুন ব্যাখ্যা বিশ্লেষণ করা কিংবা নতুনভাবে কনসাসলি নিজেকে পুনঃসৃজন করা, এটার একটা অংশে থাকবে তার নানান ব্যাখ্যা বিশ্লেষণ, একটা অংশে সেখানে আমরা যেটাকে জ্ঞান চর্চার মধ্য দিয়ে অবজেক্টিফাই করা বলি সেটা থাকবে, আরেকটা অংশ থাকবে তার সৃষ্টিশীল কর্মকাণ্ড। সে তো সৃষ্টিশীল কর্মকাণ্ডের মধ্যেও সৃষ্টিশীল কর্মকাণ্ডের একটা বড় অংশ আনকনশাস থেকে পাওয়া, কিন্তু একই সঙ্গে এটা তো একটা সচেতন নির্মাণও বটে। তাহলে যখন সে ওই সচেতন নির্মাণটা করছে এবং সৃষ্টিশীল কর্মকাণ্ডে যাচ্ছে, যখন সে সাহিত্য রচনা করছে, সিনেমা করছে, ভিজুয়াল আর্টে যাচ্ছে কিংবা অন্য সব আর্টে যাচ্ছে, তখন ভাষার কিন্তু আরও নানান ধরনের রূপান্তর ঘটে যাচ্ছে। এবং ওই রূপান্তরিত যে বাস্তবতা, আমরা তো জানি যে আর্ট আসলে একটা বিকল্প বাস্তবের সৃজন। এটা বহু পুরনো তত্ত্ব আর্ট সম্পর্কে, হয়তো সবচেয়ে পুরনো তত্ত্ব অ্যারিস্টটল থেকে শুরু, তারপর বহুজন এটা নানানভাবে প্রতিপাদন করেছে যে আর্ট আসলে একটা বিকল্প বাস্তবের সৃজন। তো বিকল্প বাস্তবের সৃজন যদি হয়, তাহলে সে আমাদের যে ন্যাচারাল জগতের যে ভাষা, সেই ভাষাটাই আসলে সে নানান কৌশলে নানানভাবে ব্যবহার করে একটা নতুন বাস্তবতা হাজির করছে। সেই জায়গার মধ্যে আমরা যদি দেখি, ধরা যাক, আমার মনে হয় যে বাংলাদেশের ভাষা বাস্তবতার মধ্যে রবীন্দ্রনাথ অ্যাজ অ্যান আইকন একটা খুব দুর্দান্ত উদাহরণ, যেটা দিয়ে আমরা ভাষার এই বিচিত্র কলা,
কারসাজি, ব্যবহার, সচেতন ও অচেতন ভোগ, এই ব্যাপারগুলোকে দারুণভাবে ব্যাখ্যা করতে পারি। আমরা দেখি যে আমাদের ভাষা রাজ্যে রবীন্দ্রনাথ বিচিত্রভাবে হাজির আছে। যদি আমি রিডাকশনের ঝুঁকি না নিয়ে কথাটা এইভাবে বলি যে একটা মোটা পক্ষ আমরা স্থির করতে পারবো, যাদের মধ্যে আমরা এক ধরনের ভক্তিমানতা দেখি। আমরা দেখি যে রবীন্দ্র ভক্তির একটা বেশ জোয়ার আছে আমাদের মধ্যবিত্ত শিক্ষিত সমাজে। আবার একই সঙ্গে প্রায় সমান তালে, কি জানি মাথা গুনলে বেশি হয় কিনা, যে একটা রবীন্দ্র বিরোধিতা বা রবীন্দ্র বিদ্বেষের একটা জোয়ারও আছে। আমার বক্তব্যটা হলো এই যে আমরা রবীন্দ্র ভক্তি দেখতে পাচ্ছি এবং রবীন্দ্র বিদ্বেষ দেখতে পাচ্ছি, এ দুটোই প্রাথমিকভাবে ওই যে ন্যাচারালাইজড যে ভাষা, হ্যাঁ, যে ভাষার মধ্যে একজন মানুষ জন্মে এবং বেড়ে ওঠে, সেই ভাষা থেকে পাওয়া। এটা ঠিক কনসাস কনস্ট্রাকশন নয়, কিন্তু এর মধ্যেই আমরা কিন্তু কনসাস কনস্ট্রাকশনের দিকে যেতে পারি পরের ধাপে। ধরা যাক এই যে রবীন্দ্রনাথ আমাদের সমাজে এইভাবে হাজির আছে, এটা কিন্তু ভাষা। আমরা রবীন্দ্রনাথকে যেইভাবে দেখি, লোকে যে স্বতঃস্ফূর্তভাবে রিয়্যাক্ট করে ভক্তির দিক থেকে, আবেগের দিক থেকে, কিংবা বিতৃষ্ণার দিক থেকে, বিদ্বেষের দিক থেকে, এটাই কিন্তু আমাদের সামাজিক ভাষা, এটাই কিন্তু আমাদের সাংস্কৃতিক ভাষা। এটা একটা পর্যায়ে রাজনৈতিক ভাষায় রূপান্তরিত হয়, আমি একটু পরে বলছি। তাহলে আমরা দেখব যে এই যে ভাষাটা আছে, এই ভাষাটার একটা লম্বা ইতিহাস আছে। রবীন্দ্রনাথ তো আসলে কতগুলো টেক্সট, রবীন্দ্রনাথ নিজেও ঘটনাক্রমে তিনি একজন লেখক, ফলে তিনি একজন ভাষার নির্মাণকারী, ওই যে সচেতন নির্মাণকারী। আবার রবীন্দ্রনাথ একটা লম্বা ইতিহাসের মধ্য দিয়ে গেছে, সেটা কলকাতায় বা পশ্চিমবঙ্গের বাংলা ভাষীদের মধ্যে একভাবে বিকশিত হয়েছে, বাংলাদেশের বাংলা ভাষীদের মধ্যে প্রায় সম্পূর্ণ ভিন্নভাবে বিকশিত হয়েছে। কারণ এর মধ্যে বিচিত্র সময়ে নানান ঘটনা পরম্পরায় রবীন্দ্রনাথ অনবরত পুনর্নির্মিত হয়েছেন, এবং এই নির্মাণ পুনর্নির্মাণের মধ্য দিয়ে তার রাজনীতিকরণ হয়েছে, তাকে ব্যাপকভাবে প্রায় সম্পূর্ণরূপে টেক্সটের ভিত্তি ছাড়া একটা আইকন হিসেবে কিংবা একটা প্রতীক হিসেবে সমর্থন জানানো কিংবা সামনে তুলে ধরার ব্যাপার ঘটেছে। আবার টেক্সটের রেফারেন্স ছাড়াই তাকে বিপরীতভাবে উপস্থাপন করার ঘটনাগুলো ঘটেছে। আমি বলবো যে প্রাথমিকভাবে এই ব্যাপারটাকে যদি আমরা এইভাবে দেখতে পারি যে এটা যারা ভক্তির দিক থেকে দেখছে এবং বিতৃষ্ণার দিক থেকে দেখছে, তারা দুই পক্ষই আসলে ওই সংস্কৃতির মধ্যে ইনডালজড অবস্থায় ডুবে থেকে, হ্যাঁ, ব্যাপারটা অসচেতনভাবে আনকনশাসলি ব্যাপারটা এইভাবে করছে। কিন্তু এটাই রাজনীতিকরণের দিকে চলে যাবে যখন এটার সঙ্গে ক্ষমতা সম্পর্কের ব্যাপারগুলো যুক্ত হয়ে পড়বে, যখন আমি এটাকে ব্যবহার করে কাউকে আদারিং করব এবং কারো অধিকার ক্ষুণ্ণ করা, রাজনীতি করার অধিকার, বেঁচে থাকার অধিকার, মত প্রকাশের অধিকার, এই ব্যাপারগুলোকে যখন আমি সামনে নিয়ে আসব, অ্যাক্টিভিটিসের মধ্যে নিয়ে আসব, তখন আমি বলবো যে এটার একটা রাজনৈতিক রূপ প্রকাশিত হবে। ফলে আমি মোটামুটি এই পর্বে কথাটাকে এইভাবে বলছি যে আমাদের এই ভাষার ব্যাপারটাকে বোঝার জন্য আমি একটা ন্যাচারালাইজড স্ট্যাটাস এবং এর পরে আমরা বলবো যে পর্যালোচনামূলক, বিচার বিশ্লেষণমূলক একটা স্ট্যাটাস, এই ভাষার ব্যবহারকে বা যে ভাষার মধ্যে আমরা আছি সেটাকে এই দুই ভাগে ভাগ করে দেখতে চাই। তার ফলে আমাদের ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিসগুলোকে ব্যাখ্যা করা, বিচার বিশ্লেষণকে ব্যাখ্যা করা আমাদের জন্য সহজ হবে। অনেক ধন্যবাদ। আমি যদি একটু কানেক্ট করি আমার মতো করে, আপনাদের জন্য যদি একটু সহজতর হয়। প্রথম জায়গা হলো ফারুক ভাইয়ের জায়গা থেকে খুব পরিষ্কার হলো যে আপনারা কি ইঙ্গিত পেয়েছেন ফারুক ভাই একটি সেন্ট্রালাইজ পলিটিক্সের কথা বলছেন, হোলি ট্রিনিটির কথা যে বলছেন, আমরা বুঝতে পারছি। আপনারা কি মনে করেন, এটা কি একটা সর্বগামী, সব দিকে ছেয়ে থাকা এরকম কোনো স্ট্রেংথ ফিল করতেছেন, নাকি মনে করছেন যে না, এটা খুব বেশি ছড়ানো ছিটানো উনি যেভাবে রাজনীতিকে বললেন? কি মনে হয়? আর উনি বারবার বলছেন যে রাজনীতি এক্সিস্ট করে না, রাইট? এখন যদি আপনাদের দুজনের কানেকশন করার ক্ষেত্রে খুব ইন্টারেস্টিংলি বলা, তাহলে এখন আজম ভাইয়ের আলাপ থেকে যদি আমরা খুব ভালোভাবে দেখতে পাই যে ভাষা নিজেই আপনার বাস্তবতা নির্মাণ করে, ভাষার মধ্যেই আমাদের বাস্তবতা তৈরি হয়। কারণ এই মুহূর্তে যদি আমি আপনাদেরকে বলি ওয়েলসে স্প্রাche spricht er, সঙ্গে সঙ্গে আপনি
যোগাযোগহীনতা শুধু না, এই ভাষা বিশ্ব থেকে আলাদা হয়ে গেলেন যখন আপনি সেটা সদস্য না। তো সদস্য পদের দুটা ভার্সন আমরা জানি, একটা হলো এনকালচারেশন প্রসেস আর একটা এককালচারেশন প্রসেস। এনকালচারেশন প্রসেস আজম ভাই খুব সুন্দর করে বললেন যে আপনি এটার মধ্যে জন্মগ্রহণ করেন, সোক আপ করেন, তার মধ্যে দিয়ে থাকেন। এনকালচারেশন আমরা আস্তে আস্তে চারপাশ থেকে শিখতেও থাকি, কনশাস অ্যান্ড আনকনশাস বোথ। এখন এই দুটো আসলে কানেক্ট করে কিভাবে, আমি দুটো উদাহরণ দিয়ে আমি দুজনের কাছে আসছি। সেটা হলো আপনারা 2013 সালের রানা প্লাজার সময়কার একটা তীব্র ছবি মনে আছে? হিমু পরে আত্মহত্যা করেন, যে ছবিটা নিয়ে উনি দাঁড়ানো ছিলেন। বলেন তো টেক্সট কি ছিল? হাত পা কাটার যন্ত্রপাতি লাগবে, রাইট, চাই, এই জাতীয়। আর ঠিক এখন ফেসবুকে যেটা সীতাকুণ্ড কেন্দ্রিক পাচ্ছি আমরা, কোনো প্রকার ঔষধ প্রয়োজন হলে বলুন, রক্ত, পানি। আমাদের পোস্টারে নিটগুলোতে এই টেক্সটগুলো বারবার আসছে। তাহলে ফারুক ভাইয়ের সেই পলিটিক্স আদৌ এক্সিস্ট করছে কিনা, বা কোন অর্থে উনি মিন করছেন এক্সিস্ট করছে কিনা, সেটা শুধুমাত্র অপ্রেসিভ কিনা নাকি ক্রিয়েটিভও, আপনাদের প্রতিদিনকার রেজিস্ট্যান্স আদৌ আছে কিনা একটু উস্কে দেওয়ার জন্য। আপনারা এখন অনেক কথা ফেসবুকে বলেন না, কিন্তু ইশারায় বুঝে যান না? বললে চাকরি থাকবে না, এই কয়েন ওয়ার্ডটা মনে আছে আপনাদের? সহমত ভাই বলে টিটকারি করেন। আচ্ছা, একটা জায়গা থেকে বললে বলবেন যে ও আচ্ছা, সমস্ত পলিটিক্স তো সেন্ট্রালাইজ একটা মিডিয়াতে চলে আসছে, ফলে নিয়ন্ত্রণ করা সহজ। সেই জায়গাতে ভাষা রাজনীতি নির্মাণ করছে কিনা, বা আদৌ রাজনীতিকে আমরা আবারও দুজনের কাছ থেকে জানতে চাইবো। এবার আজম ভাই আগে, তারপর ফারুক ভাই, এবং আমি মোস্তফা ভাইয়ের কাছে পরেই আসবো। সেটাতে ওনারা যদি সংক্ষেপে এই তর্কটাকে উস্কে দেন। আজম ভাই, আপনি প্রথমে। আমি আপনাকে বলতে যাচ্ছি যে ফারুক ভাই যে বললেন যে রাজনীতি এক্সিস্ট করছে না, আপনি কি মনে করেন প্রথমত যে রাজনীতি এক্সিস্ট করছে না? এক। দ্বিতীয়টা হলো, আমরা অবজার্ভ করছি, আমার অবজারভেশন বলছে যে রাজনীতি হয়তো আরো ভিন্ন প্রকারে হয়তো এক্সিস্ট করছে। আপনার মতামত কি, আপনি কি মনে করেন? হ্যাঁ, ফারুক আসিফ রাজনীতি এক্সিস্ট করছে না বলে যেই কাঠামোগত রাজনীতির কথা বলেছে, সেটা তো সেদিক থেকে ঠিকই আছে। কিন্তু আমরা তো জানি যে রাজনীতি কথাটি বহুদিন হলো, বিশেষ করে নিউ লেফট মার্কসিস্ট স্কুলগুলোর ফ্লাওয়ারিশ করার পর থেকে রাজনীতি কথাটি আরও বিচিত্রভাবে ব্যবহৃত হয়। একটা হলো রাজনৈতিকতা, সেটা তো আসলে যে কোনো প্রেজেন্সে আছেই। রাজনৈতিকতা সেটা ভাষার মধ্যে আছে, সেটা যে কোনো চিহ্ন ব্যবস্থার মধ্যে আছে। এবং আমরা জানি যে রাজনৈতিকতাকে ক্ষমতা সম্পর্কের দিক থেকে ব্যাখ্যা করার রেওয়াজও বহুদিন হয়ে গেল, যে ক্ষমতা সম্পর্ক, যে কোনো ক্ষমতা সম্পর্কে অ্যাড্রেস করতে পারে আসলে রাজনৈতিক। এবং ক্ষমতা সম্পর্কের অধস্তনতা এবং ঊর্ধ্বতনতা, সেটার পর্যায়ে যদি পৌঁছা যায়, তাহলে সেটা একটা খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক অ্যাক্টিভিটিস হয়ে ওঠে। যে আমি যদি যে কোনো সম্পর্কের মধ্যে আমি সেটাকে যদি ক্ষমতা সম্পর্ক হিসেবে বুঝতে পারি, এবং আমি যদি ব্যাখ্যা করতে পারি যে এখানে একটা অধস্তনতার ব্যাপার ঘটছে, এখানে একটা অসম ক্ষমতা সম্পর্কের ব্যাপার ঘটছে, আমাদের আসফার ভাই খুব ব্যবহার করে, ক্ষমতা সম্পর্কে ব্যাপার ঘটছে, তখনই সেটা কিন্তু আসলে একটা রাজনৈতিক অ্যাক্টিভিটিস হয়ে গেল। কিন্তু একেবারে আমরা যেটাকে কাঠামোগত রাষ্ট্র পরিচালনাকারী যে রাজনীতি, যেটার কথা ফারুক আসিফ বলেছেন, সে পর্যন্ত পৌঁছার আগে আরও অনেক ধরনের রাজনীতি তো আসলে আছে। আরও রাজনীতি আরও বিচিত্র পর্যায়ে সেই রাজনীতিটা ঘটে। আমরা ধরা যাক যে কোনো সোশ্যাল ইভেন্টে আমি যদি দেখি যে বাংলাদেশের অন্তত ফেসবুকারদেরকে আমি মোটামুটি আরবান এডুকেটেড ক্লাস হিসেবে ধরবো। আমি ধরে নিচ্ছি যে আমার কাছে হয়তো বাংলাদেশের অন্তত 10 কোটি মানুষের আওয়াজ পৌঁছে না, হয়তো 7-8 কোটি মানুষ বিভিন্নভাবে রিপ্রেজেন্টেটিভ কায়দায় আমার কাছে বা আমার কানে পৌঁছে। আমরা যদি এদের কথাটা বিচার করি, আমি সবার প্রতিনিধিত্ব করার কোনো প্রকার গোমর দেখাচ্ছি না, সেটা আমাদের পক্ষে সম্ভব নয় আসলে। আর বাংলাদেশে তো আসলে এই বিভাজনটা অত্যন্ত বেশি, আমরা বাকিদের খোঁজখবরই আসলে রাখি না। গোটা 10 কোটি মানুষ আমাদের রাষ্ট্র ব্যবস্থা কিংবা আমাদের সেন্ট্রাল প্রকাশ মাধ্যমগুলোতে আসলে সম্পূর্ণ অনুপস্থিত। সেদিক থেকে আমরা যদি দেখি যে আমরা যাদের খোঁজখবর রাখি, আরবান এডুকেটেড মিডল ক্লাস, যদি এইভাবে কথাটা ব্যাখ্যা করি, তাহলে যে কোনো ইভেন্টে এরা যে এতটা বাইফার্কেটেড, দুই ভাগ হয়ে যায়, যেতে পারে, এটা কি একটা ব্যাপার নয় যে এটা তারা খুবই সক্রিয় আছে একটা সম্পূর্ণ অন্য ফর্মে? আমরা যদি দেখি যে
নরসিংদীতে যে ঘটনাটা ঘটলো, রেল স্টেশনে একটা ঘটনা ঘটলো, আমরা দেখলাম যে সেখানে হাতা কাটা পোশাক আশাক নিয়ে একটা গোলমাল ঘটে গেল। এখন এই যে গোলমালটা ঘটে গেল এবং আমরা পরে দেখলাম যে সেখানে একজন নারী উপস্থিত আছে, আরেকজন এর ইয়েতে যে আক্রমণটা করেছিল। কিন্তু ওই নারী তো আমরা দেখব পরে যখন নারী যখন গ্রেপ্তার হলো তখন তার পোশাক কিন্তু বিশেষভাবে নতুন বিশেষ ভাষা বা চিহ্ন ব্যবস্থা হিসেবে আবির্ভূত হয়েছিল। আমি সবাইকে একটু কল্পনা করতে বলি যে গ্রেপ্তার হওয়ার পর ওই নারীর যদি পোশাকটা এরকম না হয়ে যদি অন্যরকম হতো, ধরা যাক বোরখা নাই, তাহলে কিন্তু এন্টায়ার ফেসবুকের ভাষা কিন্তু চেঞ্জ হয়ে যেত। তাহলে এই ভাষাটা আছে, তাহলে ওই যে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ঘটনাটা ছড়িয়েছে কীভাবে। ঘটনাটা ছড়িয়েছে হলো যে একটা ভিজুয়াল পাওয়া গেছে। হ্যাঁ, ওই ভিজুয়ালটা এখানে খুব ইম্পর্টেন্ট, তার রিপ্রেজেন্টেশন, এবং কিছু কিছু বাক্য আমরা শুনতে পেয়েছিলাম। কিন্তু তাহলে বুঝতে পারছি যে রিপ্রেজেন্টেশনের বিশেষ ঘটনাটা ঘটছে, যার আগে কী ঘটেছে আমরা জানি না, পরে কী ঘটেছে জানি না, তার আগে কোনো বাতচিত ছিল কিনা সেটা আমরা জানি না, ঘটনার কীভাবে উৎপত্তি করেছে সেটা আমরা জানি না। কিন্তু আমাদের কাছে যেটা উপস্থিত হলো সেটার আমরা কয়েকটা পর্ব আমরা শনাক্ত করতে পারি। আমরা একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেখলাম এবং আমরা যে উচ্চারণগুলো দেখলাম, আমরা আশপাশের লোকদের যে ব্যাপারগুলো দেখলাম, তাতে আমরা দেখলাম যে এখানে আমরা পুরুষ নারী, পুরুষতন্ত্র নারী, পোশাকের যে চিহ্ন ব্যবস্থা এবং তার চারপাশ, এই ব্যাপারগুলো, এবং একই সঙ্গে আমরা দেখলাম যে সেখানে বোধহয় এবং অন্য অনেক ঘটনায় সংখ্যাগুরু মুসলমানের একটা হুঙ্কার, এটাও কিন্তু আমরা দেখতে পেলাম এই ভাষার মধ্যে। ঠিক আছে, এখন এটা একটা ঘটনা ঘটলো, কিন্তু ঘটনার পরে যে তার যে রিপারকেশন, তার যে বিচিত্র ধরনের প্রকাশ পত্রিকাগুলোতে, সরকারের তরফে, মাধ্যমে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার যে প্রকাশ, সেখানে আমরা কিন্তু নানান ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ দেখলাম, আমরা বিভিন্ন পক্ষপাত দেখলাম। আমি মনে করি যে এটা রাজনৈতিকতাই বটে, এটা রাজনৈতিক পক্ষপাতই বটে। শুধু একটু যোগ করে রাখবো আমি যে ওই যে আমি একটা কথা বলেছিলাম যে আমরা ন্যাচারালাইজড ভাষার মধ্যে একটা সাংস্কৃতিকভাবে যেই ডোমেনের মধ্যে আমরা থাকি, তার মধ্য থেকেই আমরা আসলে নিজেদের রেসপন্সটা প্রকাশ করি। এটা হলো একটা ধাপ। কিন্তু এর পরের ধাপ আছে, যেখানে ধরা যাক আমরা বলি অনুসন্ধানী সাংবাদিকতা। এই কথাটার মানে কি? অনুসন্ধানী সাংবাদিকতা, এই কথাটার একটাই মানে আসলে সেটা হলো এই যে আমার কাছে বিচ্ছিন্নভাবে অথবা আংশিকভাবে রিপ্রেজেন্টেড হয়ে যে অংশটা এসে পৌঁছালো, এর বাইরে আরও নানান ধরনের সূত্র বা যোগ আমরা পাই কি না, যাতে করে অপেক্ষাকৃত বড় পরিসরের মধ্যে একটা ঘটনাকে আমি স্থাপন করতে পারি। এটাই তো অনুসন্ধানী সাংবাদিকতা, কিংবা আমরা যেটাকে রিসার্চ ওয়ার্ক বলি, সেটা কিন্তু আসলে এই জিনিসই। রিসার্চ ওয়ার্ক কথাটার মানেই হলো আমি প্রথমত অবজেক্টিভ হলাম, দ্বিতীয়ত যথাসম্ভব প্রচুর পরিমাণে আমি সূত্র বা দৃষ্টিভঙ্গি একত্র করার চেষ্টা করলাম, বিচিত্র দিক থেকে দেখার চেষ্টা করলাম, আর তৃতীয়ত একটা বৃহত্তর ডোমেনের মধ্যে, সেটা স্থানগত, কালগত, ভাষাগত ডোমেনের মধ্যে আমি একটা ঘটনাকে প্লেস করে ব্যাপারটা যেন অপেক্ষাকৃত ভালোভাবে দেখা যায় সেটার জন্য চেষ্টা করলাম। এই যে পর্বটা, এই যে স্তরটা, এমনকি ক্রিয়েটিভ লেভেলও আমি বলবো যে বাংলাদেশে এটা অপেক্ষাকৃত আমরা একটু নাইভ দেখতে পাবো। আমরা দেখতে পাবো যে এই ব্যাপারটা বাংলাদেশে অপেক্ষাকৃত কম। এই যে খোঁড়াখুড়ির ব্যাপারটা, অপেক্ষাকৃত বড় বাস্তবের ভাষা তৈরির ব্যাপারটা, ভাষার যে স্তরে আমরা কালচারালি অবস্থান করি নিজেরা জন্মসূত্রে, তার থেকে একটা অন্য স্তরের দিশা দেখানোর ব্যাপারটা, এই ব্যাপারটা আমরা বলবো যে বাংলাদেশে কম। ফলে আমরা যে রাজনৈতিকতা দেখতে পাচ্ছি, সেই রাজনৈতিকতার মধ্যে বন্ধাত্ব অনেক বেশি। কিন্তু আমি বলবো যে এটা রাজনৈতিকতাই বটে। ফারুক ভাই প্লিজ।